হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলা নববর্ষের উৎপত্তি বা কিভাবে বাংলা নববর্ষ বাঙালির আবহমান কালের অংশ হয়ে উঠলো। আমরা একটা বিষয় জানি যে বাংলা নববর্ষ এটার সাথে আসলে বাংলা ভাষা বা বাংলা ভাষাভাষী মানুষের তেমন কোনো তাত্ত্বিক সম্পর্ক নেই। সো এটা জানার জন্য আমাদের চলে যেতে হবে প্রাচীন ভারতের একজন বিখ্যাত রাজা, তার নাম ছিলেন শক। এই শকের নাম অনুসারে প্রাচীনকালে শকাব্দ সনের উৎপত্তি হয়। তো প্রাচীন আমলে সেখানে শুধুমাত্র দুটি সন ছিল, একটি হচ্ছে হিজরি সন আর একটি হচ্ছে গ্রেগরি অথবা ইংলিশ সন। সো মুসলমানরা, সারা পৃথিবীর মুসলমানরা তারা হিজরি সনের প্রতি নির্ভরশীল ছিল। কিন্তু প্রবলেমটা হয় হচ্ছে যখন ভারতবর্ষে রাজা শকের প্রবর্তিত শকাব্দের মাধ্যমে নতুন করে একটা বর্ষ শুরু হয়। সেটাখানে কোনো প্রবলেম ছিল না, যেহেতু বাঙালি জাতি আমরা মূলত আর্য এবং অনার্যদের সমন্বয়ে একটি বৃহৎ জনগোষ্ঠী। ঠিক এরপরেই যখন মুঘলরা ক্ষমতায় আসে সুলতানদের পরে, এটা বিশেষ করে 1556 সালে যখন দিল্লির বিখ্যাত শাসক সম্রাট বাবর তিনি ক্ষমতায় আসেন, আর তাকে মূলত বলা হয়েছে সে লিবারাল ইসলামিজমকে এস্টাবলিশ করতে গিয়ে সে ইসলামের অনেক বিধিবিধানকে উপেক্ষা করে তৎকালীন সময় সে একটি ধর্ম প্রবর্তন করেন, যে ধর্মের নাম হচ্ছে দ্বীন ই ইলাহি। এই ধর্ম প্রবর্তন করতে গিয়ে সম্রাট আকবর বিখ্যাত ফকিহ বলা চলে এবং জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজের পরামর্শক্রমে 1584 সালের দিকে সম্রাট আকবর বাংলা সাল বলে একটা সাল চালু করে এবং এটা মূলত শকাব্দের একটা পরিবর্তিত রূপ। এই শকাব্দের কথা একটু আগে আমি বলেছিলাম, তিনি প্রাচীন ভারতের একজন রাজা ছিলেন। এরপর যেটা দেখা গেল যে যখন থেকে সম্রাট আকবর 1584 সালের দিকে বাংলা সন প্রবর্তন করেন, এর পিছনে রিজন ছিল মূলত দুটো। একটা হচ্ছে হিজরি সনের সাথে কৃষকদের একটা খাজনা আদায়ের সম্পর্ক ছিল। যখন আরবি হিজরি সন বাংলাদেশে প্রবর্তিত হয়, বাংলাদেশ তথা সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের জন্য প্রবর্তিত হয় বাংলা, বিহার, উড়িষ্যাতে, তখন 10 থেকে 15 দিনের একটা গ্যাপ থাকে। সেই সময়ের মধ্যে কৃষককে খুব দ্রুত সময়ে খাজনা প্রদান করতে হতো বা অন্যান্য ট্যাক্স প্রদান করতে হতো। তো এই সমস্যাটা সমাধান করার জন্য যখন বাংলা নববর্ষ শুরু হয়, তখন সেখানে প্রথম মাস ছিল অগ্রহায়ণ। কালের পরিক্রমায় বা বিবর্তনে বাঙালির বহুতাত্ত্বিক ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি প্রথমবারের মতো বাংলা সনকে অগ্রহায়ণ থেকে শুরু করে বৈশাখী রূপান্তর করেন। অতএব এই বাঙালির যে হাজার বছরের সংস্কৃতির একটা মিথ্যা কনসেপ্ট। প্রথম কথা হচ্ছে এই পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের কোনো উৎসব বা কৃষ্টি না। 1584 সালের দিকে বাংলা সনের প্রবর্তন করেন ফতুল্লা সিরাজের মাধ্যমে এবং এর পরিবর্তিত রূপ দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 19 শতকের দিকে। এই যে হাজার বছরের সংস্কৃতির নামে বাঙালি জাতির মধ্য থেকে যে একটি বিড়ম্বনার শিকার, এই সম্পূর্ণ এটা একটা কুসংস্কার এবং এর সাথে বাঙালি জাতীয়তাবাদ, বাংলা নববর্ষ বা বাঙালি মঙ্গল কামনার কোনো সম্পর্ক নেই। মূলত প্রাচীন ভারতের অনেক আগে থেকেই প্রাচীন ভারতের যারা হিন্দু ধর্মাবলম্বী অথবা সনাতন গোষ্ঠী, তারা অনেক আগে থেকে শুভ নববর্ষ বা নববর্ষের এই উদযাপনকে তারা বৈশাখী পুজো হিসেবে পালন করে আসছেন। সেখানেও কোনো প্রবলেম নেই, যার ধর্ম সে অবশ্যই পালন করবে। প্রবলেমটা হচ্ছে সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহি ধর্ম প্রবর্তনের মাধ্যমে তিনি যখন মুসলিম সংস্কৃতির সাথে হিন্দুয়ানির একটা রীতি মিলিয়ে তিনি যখন একটা লিবারাল ইসলামিজম অথবা লিবারাল কনসেপ্ট অফ রিলিজিয়ানকে এস্টাবলিশ করতে চান, তখন এই প্রবলেমটা মূলত ক্রিয়েট হয়। তো পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু নববর্ষের উদযাপন রয়েছে। যেমন ইসলামে আমরা হিজরি সন অনুযায়ী মুহররমকে আমাদের নববর্ষ হিসেবে উদযাপন করি, অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসের 1 তারিখকে তখন বর্ষবরণের অনুষ্ঠান হিসেবে প্রচলিত রয়েছে। এবং সবচেয়ে সমসাময়িক সময়ের মধ্যে ইরানি সংস্কৃতি তারা নওরোজ নামে একটা উৎসব পালন করে, যে দিবসের মধ্য থেকে তারা এই যে নববর্ষ, নতুন বর্ষের যে একটা উদযাপন, সেটাকে তারা প্রস্ফুটিত করে বিভিন্ন উদযাপনের মাধ্যমে। উদযাপন কখনো খারাপ না, কিন্তু এই উদযাপনকে ঘিরে যখন একটা আলাদা সংস্কৃতি বাঙালি মুসলমান সমাজে অথবা বাঙালি সংস্কৃতিতে যখন সেখানে ইনপুট হবে, তখন সেটা অবশ্যই একটা প্রবলেম সেখানে ক্রিয়েট করবে বলে আমি মনে করি। এবং এখানে আরও একটি উল্লেখ্য বিষয় যে পয়লা বৈশাখের যে এই যে সূত্রপাত, এই যে বৈশাখী মেলা বা মঙ্গল শোভাযাত্রার যে সূত্রপাত, সেটা কিন্তু শুরু হয় 1917 সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় সেখানে সৈন্যরা এই যে বাংলা ভাষার যে প্রথম বর্ষ, প্রথম যে অগ্রহায়ণ মাস কেন্দ্র করে যখন তারা সেখানে
মঙ্গল কামনার জন্য একটি পূজা অর্চনার আয়োজন করে, যে পূজা অর্চনাটার নাম ছিল হোম পূজা, হেমা পূজা বা হোম পূজা বা বৈশাখী পূজা। সো আনুষ্ঠানিকভাবে 1967 সালের পরে এই পয়লা বৈশাখকে জাতীয়করণ করার জন্য একটা গোষ্ঠী খুব উঠে পড়ে লেগেছিল। তারা স্টাবলিশ করতে চেয়েছিল এটা বাঙালির হাজার বছরের সংস্কৃতি, বাঙালির সাথে হাজার বছরের সাথে পেঁচার কোনো সম্পর্ক নেই, সেখানে ফেস্টুনের কোনো সম্পর্ক নেই। বাঙালি একটা উৎসব প্রবণ জাতি, এটা সত্য, এটা নিয়ে কোনো ধরনের ডিলেমা এখানে কাজ করবে না। কিন্তু যখন পরবর্তী সময় 1965 সালের দিকে ছায়ানট তারা বাঙালি সংস্কৃতি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর অথবা অন্য যে সাহিত্যিক রয়েছেন তাদের নিয়ে একটি সংঘবদ্ধ চর্চা, যেটা বাঙালি একটা সুস্থ সংস্কৃতির চর্চা। সো তারা 1967 সালের দিকে এই গানের মাধ্যমে পয়লা বৈশাখী বরণ করে নেওয়ার একটা টেন্ডেন্সি সেখানে চালু হয়, এবং পরবর্তীতে 1989 সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থী তারা আনন্দ শোভাযাত্রা নামে চারুকলা ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করে। কিন্তু পরবর্তী সময় যারা যারা এখানে একদল ক্রিটিক থাকে, সমালোচক থাকে, তারা এই বৈশাখী উদযাপনকে বা এই পয়লা বৈশাখী উদযাপনকে তারা একটি ভিন্ন নাম দিয়ে মঙ্গল শোভাযাত্রা নামে নামকরণ করে। তো মঙ্গল শোভাযাত্রা যখন হবে তখন এক্ষেত্রে ইসলাম অনুযায়ী এখানে শিরকের একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ইসলামের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে মুসলমানদের ঈদ হচ্ছে মূলত দুটি, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তো মুসলমানরা যখন তাদের আলাদা উৎসব হিসেবে পয়লা বৈশাখকে পালন করবে, তখন সেটা সমাজের মধ্যে অবশ্যই একটা মেসাকার বা ধর্মীয় সংঘাতের দিকে সেটা সূত্রপাত হবে। সো এই যে আমাদের একটা সাংস্কৃতিক বদান্যতা, এই সাংস্কৃতিক বদান্যতা যেন আমাদের যে মূল ধর্ম, সেই ধর্ম থেকে আমাদের চ্যুত না করে দেয়। হ্যাঁ, পয়লা বৈশাখের নামে হিন্দুদের একটা আলাদা পূজা রয়েছে, তাদেরকে সেই স্পেসটা দেওয়া উচিত। তো যখনই আমরা পয়লা বৈশাখকে একটা সার্বজনীন উৎসব করে ফেলবো, তখন অবশ্যই সেটা হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর জন্য তাদের ধর্মের প্রতিও এটা একটা বিরূপ ধারণা হিসেবে পড়বে বলে আমি মনে করি, কারণ এই সংস্কৃতির ধারক তারা হিন্দুরা, এই সংস্কৃতির ধারক আমরা না। সো এই যে 15 শতকের থেকে যে এই পর্যায়ে সম্রাট আকবর কর্তৃক, এটা বিতর্কিত, সম্রাট আকবরের যে কার্যক্রমগুলো সেগুলো সব কিছু বিতর্কিত। এই বিতর্কিত সভ্যতার মধ্য থেকে যখন আমি আমার সভ্যতাকে আরো প্রস্ফুটিত করতে যাব, তখন সভ্যতার আদলে আমাদের একটা বিসভ্যতা বা অরাজনৈতিক সভ্যতা গড়ে উঠবে। কারণ বাঙালি সংস্কৃতির যে সূত্রপাত সেটা হয়েছিল পাল রাজদরবার থেকে, চন্দ্রগুপ্ত মৌর্য অথবা সমুদ্রগুপ্ত মৌর্য, অথবা এরও পরে যখন পাল রাজারা তারা বৌদ্ধ ধর্মের মাধ্যমে এদেশের বাঙালি সংস্কৃতিকে তারা মূলত ধারণ করেছিল। তো বাঙালি সংস্কৃতির আদি ধারক কিন্তু মুসলমান না, হিন্দু না, বাঙালি সংস্কৃতির আদি ধারক হচ্ছে বৌদ্ধরা। কারণ এই যে সহজীয় বৌদ্ধদের একটা বিবর্তনী প্রবর্তনের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে চর্যাপদ পাই, চর্যাপদের মাধ্যমে আধুনিক সাহিত্য সমালোচনার যে সূত্রপাত বাংলা ভাষা, সেই বাংলা ভাষা কিন্তু আমাদের সার্বজনীন সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। সো এই বাংলা ভাষা বা বাঙালি সংস্কৃতি বিবর্তনে সবচেয়ে বেশি অবদান মৌর্য, গুপ্ত এবং পাল রাজবংশদের। সো আমি আশা করব বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ অথবা এই যে মঙ্গল শোভাযাত্রা যে রাজনৈতিক ইতিহাস, এ থেকে আমরা দূরে থাকবো। এবং আমরা অবশ্যই বিশ্বাস করি নজরুল আমাদের সংস্কৃতির অংশ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সংস্কৃতির অংশ, কিন্তু সংস্কৃতির অংশ তুলতে গিয়ে আমরা যেন কাউকে যেটাকে কি বলে, আমরা যেন সেটাকে রাজনৈতিকভাবে কাউকে প্রস্ফুটিত না করি, যে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, বৈশাখকে আমন্ত্রণের মাধ্যমে আমি অবশ্যই বাংলা সংস্কৃতির এই যে সাধু বিবর্তনকে সমর্থন জানাই, কিন্তু এই যে হাজার বছরের সংস্কৃতি বা মুসলমানদের কৃষ্টি কালচার এবং বাঙালি মুসলমানদের সংস্কৃতির অংশ, এই কথাটি আমি বলতে নারাজ। এবং পয়লা বৈশাখ অবশ্যই আমরা সার্বজনীনভাবে পালন করি বা একটা উৎসব হিসেবে পালন করি, কিন্তু যখন এই উৎসবকে আমি হাজার বছরের সংস্কৃতি হিসাবে এস্টাবলিশ করতে যাব, তখনই সেখানে এনলাইটেনমেন্টের ভাষায় অথবা যেটাকে বলে সংস্কৃতির ধ্বংস, এই সংস্কৃতির ধ্বংস কখনোই একটি সমাজকে দর্পণের দিকে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না বলে আমি আশা করি। সো এই যে মঙ্গল শোভাযাত্রা কেন্দ্রিক যে একটা অসুস্থ রাজনীতি, প্রতি বছর পয়লা বৈশাখ এলেই আমরা এটা নিয়ে একটা ধরপাকড় বা মারামারির পর্যায়ে যাই, তাদের সুবিধার্থে জানাই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে 1989 সালে, যার সাথে বাঙালি সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি অথবা বাঙালি সংস্কৃতির সাথে কোনো আন্তমিল নেই। অথচ এখানে একটি গোষ্ঠী ফয়দা লুটতে গিয়ে তারা এই যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, হ্যাঁ হালখাতা কিন্তু হাজার বছরের বাঙালি সংস্কৃতি,
যখন আকবর ছিলেন না তখন হালখাতা ছিল, কারণ হালখাতার মূলত সূত্রপাত হয় প্রাচীন ভারত থেকে। যে প্রাচীন ভারতের এই হালখাতা উৎসব সেটা কিন্তু সমুদ্রগুপ্ত মৌর্যের আগে থেকে শুরু হয়। সো এই ব্যবসায়ীরা এটাকে একটা আলাদা সুযোগ হিসেবে তারা দেখে যে মানুষজন ব্যবসা বাণিজ্য করবে, সেই ব্যবসা বাণিজ্যের তাদের যে ব্যবসায়িক লেনদেন, সেই লেনদেন চুকাতে গিয়ে তারা কিন্তু বৈশাখের 1 তারিখে হালখাতা উৎসব আয়োজন করে। সো হালখাতা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এটাকে যদি আপনি বাঙালি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য বলতে চান, অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ হালখাতার সূত্রপাত হয়েছিল 605 খ্রিস্টাব্দের বহু আগে। সো এটি শুধুমাত্র ভারতীয় সাম্রাজ্য না, ভারত থেকে শুধু খোরাসান পর্যন্ত, যেটা বর্তমান সময়ের ইরান, সেখান পর্যন্ত কিন্তু এই হালখাতার একটা বিবর্তন লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আমরা গ্রাম অঞ্চলে অনেক ধরনের কুসংস্কার দেখে থাকি, যে নতুন বছর উপলক্ষে যে অনেক কুসংস্কার, এটিও বাঙালি সংস্কৃতির অংশ না। সো আসুন আমাদের অনুষ্ঠান বলি, নববর্ষকে নববর্ষ বলি, কিন্তু নববর্ষ উৎসব পালন করতে গিয়ে অতিরঞ্জিত যে ইতিহাসের চর্চা, এটা বন্ধ হোক। সালাম।